আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বাসায় আছো, ভালো আছো। আমি কিছু সময়ের জন্য তোমাদের সাথে আছি। তোমাদের শিক্ষক মোহাম্মদ হাফিজুল ইসলাম, প্রভাষক, রসায়ন বিভাগ, পাংশা সরকারি কলেজ, রাজবাড়ী। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায়ের আয়নীকরণ শক্তি এই টপিক্সের উপর। তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে আমাদের জানা দরকার আয়নীকরণ শক্তি কি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি এখানে লিখেছি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি আমরা জানি একটা পরমাণু অথবা আয়নের নিউক্লিয়াসে থাকে প্রোটন, অরবিট বা কক্ষপথে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন কক্ষপথে বিদ্যমান ইলেকট্রনের সাথে একটা নিবিড় সম্পর্ক থাকে, পারস্পরিক আকর্ষণ বল থাকে। এই ক্ষেত্রে ইলেকট্রনকে যদি সরিয়ে দিতে হয়, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ রেঞ্জের বাইরে যেতে হয়, তাহলে সেই সিস্টেমের উপরে শক্তি আরোপ করতে হয়, অর্থাৎ বাইরে থেকে শক্তির প্রয়োগ ঘটাতে হয়। সেই ক্ষেত্রে প্রোটন ইলেকট্রন যে শক্তিতে আবদ্ধ আছে তার থেকে বেশি শক্তি অ্যাপ্লাই করে ওই ইলেকট্রনকে উক্ত আয়ন বা পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ রেঞ্জের বাইরে সরিয়ে দিতে হয়। এখানে আমি এখন তোমাদের বলছি আয়নীকরণ শক্তি কি। আয়নীকরণ শক্তি কোনো নিরপেক্ষ পরমাণু অথবা আয়নের বাইরের শক্তি স্তরে সবচেয়ে শিথিলভাবে যুক্ত ইলেকট্রনকে শক্তি প্রয়োগ করে, শক্তি আরোপ করে সেই ইলেকট্রনকে অসীম দূরে সরিয়ে দিতে যতটুকু শক্তি প্রয়োজন হয় ওই শক্তিকে বলছি আয়নীকরণ শক্তি। অর্থাৎ আমি বলছি একটা নিউট্রাল পরমাণু বা একটা আধানযুক্ত বস্তুর ক্ষেত্রে তার ইলেকট্রনকে উক্ত পরমাণুর নিউক্লিয়াস বা আয়নের নিউক্লিয়াসের আকর্ষণ রেঞ্জের বাইরে সরিয়ে দিতে যতটুকু শক্তি লাগে ওই শক্তিকে বলছি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কিছু বিষয়ের উপর নির্ভর করে। বিষয়গুলো আমি বলছি। নাম্বার 1, পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি কমতে থাকে, এটি হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক। নাম্বার 2, পরমাণুর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধিতে অর্থাৎ নিউক্লিয়াসের আধান বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, এটি হলো পর্যায়ভিত্তিক সম্পর্ক। নাম্বার 3, পরমাণুর অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালের অধিক স্থিতিশীলতার ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ঘটে, এটি হলো 3 নাম্বার। নাম্বার 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 5, আচ্ছাদন প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, 5টি বিষয়ে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আলোচনা করছি পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি কিভাবে ক্রমান্বয়ে কমতে থাকে। লক্ষ্য করো, নাম্বার 1, অর্থাৎ এটা বলছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এক্ষেত্রে আমি যে কোনো একটা গ্রুপের ওই মৌলগুলো নিয়ে আলোচনা করতে পারি। অর্থাৎ তুমি যদি মনে করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ফ্লোরিনের আউটার স্তরের ইলেকট্রনের কাঠামো 2s2 2p5, ক্লোরিনের কাঠামো 3s2 3p5, একইভাবে ব্রোমিনের 4s2 4p5, আয়োডিনের 5s2 5p5। অর্থাৎ লক্ষ্য করো, একটা গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে আসতে যাই বা আসি, সেই ক্ষেত্রে প্রত্যেকটি পরমাণুর বেলায় নতুন নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন ছিল 2 নম্বর শক্তি স্তরে, ক্লোরিনের ইলেকট্রন ছিল আছে 3য় শক্তি স্তরে, ব্রোমিনের ইলেকট্রন আছে 4র্থ শক্তি স্তরে, আয়োডিনের ইলেকট্রন আছে 5ম শক্তি স্তরে। এক্ষেত্রে শক্তি স্তর বাড়ছে, যদিও প্রত্যেকটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, কিন্তু সেই হারে শক্তি স্তর বৃদ্ধির কারণে ফ্লোরিনের ইলেকট্রন নিউক্লিয়াসে যত কাছে আছে, ক্লোরিনের ইলেকট্রন অত নিকটে নেই। ক্লোরিনের ইলেকট্রন 3য় স্তরে আছে, সেই তুলনায় ব্রোমিনের ইলেকট্রনটা আরও দূরে চলে গেছে। আমরা আগেই বলেছি একটা পরমাণুর নিউক্লিয়াসের সাথে
বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রনটা তুলনামূলক শিথিলভাবে সংযুক্ত আছে সেই ইলেকট্রনকে সরিয়ে দিতে যতটুকু শক্তি লাগছে ওইটিকে বলছি আমরা আয়নীকরণ শক্তি। সুতরাং এক্ষেত্রে যেহেতু প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে নতুন নতুন শক্তি স্তর সংযুক্ত হচ্ছে, সুতরাং প্রত্যেকটি পরমাণুর বেলায় যত উপর থেকে নিচের দিকে যায়, নিচের দিকের পরমাণুর বাইরের স্তরের ইলেকট্রন নিউক্লিয়াসের অনেক দূরে থাকার কারণে ওই ইলেকট্রন তারাতে শক্তি লাগে কম, তাই আয়নীকরণ শক্তির মান কম। অর্থাৎ বলতে পারি একই গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে উপর থেকে যতই নিচের দিকে আসা যায় তাদের আয়নীকরণ শক্তি গ্র্যাজুয়ালি ডিক্রিজ হতে থাকে, কমতে থাকে। আশা করি বুঝতে পেরেছো। এটা আমরা আরেকটাভাবে বলতে পারি, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তোমরা একটা সূত্র পড়েছো এফ সমানুপাতিক 1/d², অর্থাৎ দূরত্বের সাথে আকর্ষণ বলের একটা সম্পর্ক। সেটা অবশ্যই ভিন্ন ধর্মী সম্পর্ক, বিপরীত সম্পর্ক। দূরত্ব যত বাড়ে আকর্ষণ ফোর্স তত কমে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটনের সাথে আউটার স্তরের ইলেকট্রনের দূরত্ব ডিপেন্ড করতেছে। এখানে ফ্লোরিনের ক্ষেত্রে দূরত্ব ছিল কম, আকর্ষণ বেশি ছিল। ক্লোরিনের ক্ষেত্রে ডিস্টেন্সটা বাড়ছে, তৃতীয় স্তর আকর্ষণ কমছে। এইভাবে যতই নিচের দিকে যাওয়া যায় শক্তি স্তর বাড়ে, ইলেকট্রন প্রোটন আকর্ষণ কমে, আয়নীকরণ শক্তি কমে। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 2, নিউক্লিয়াসের আধান বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ লক্ষ্য করো, নিউক্লিয়াসের আধান আমি বলতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এইভাবে তুমি যতই বাম থেকে ডান দিকে যাও একটা পর্যায়ের, লক্ষ্য করো প্রত্যেকটি ক্ষেত্রে শক্তি স্তর কখনো বাড়ে না, কিন্তু একই শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তে থাকে। একই সাথে নিউক্লিয়াসে প্রোটনও বাড়তে থাকে। অর্থাৎ সিলিকনের ক্ষেত্রে তার ইলেকট্রন তুলনামূলক নিউক্লিয়াসের নিকটে আছে, সেই ক্ষেত্রে সোডিয়ামের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে আছে। কারণ সিলিকনের ক্ষেত্রে একই স্তরে 4টে ইলেকট্রন আছে, নিউক্লিয়াসে প্রোটন আছে বেশি। বেশি প্রোটন, বেশি ইলেকট্রন, ইলেকট্রন প্রোটনের আকর্ষণ পারস্পরিক আকর্ষণ, অর্থাৎ এই তৃতীয় স্তরের ইলেকট্রনের যে আকর্ষণ সেটা কেন্দ্রের দিকে থাকবে। অর্থাৎ এখানে সিলিকনের ক্ষেত্রে প্রোটন ইলেকট্রন কাছাকাছি থাকবে। ইলেকট্রন প্রোটন যদি কাছাকাছি থাকে তাদের আকর্ষণ বাড়বে। আকর্ষণ বাড়লে আয়নীকরণ শক্তির মান হবে বেশি। তাই বলছি আয়নীকরণ শক্তি বেশি। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিক যদি যেতে থাকে আমরা, প্রত্যেকটি মৌলের ক্ষেত্রে শক্তি স্তরে একটি করে ইলেকট্রন সংযুক্ত হয়। একই সাথে নিউক্লিয়াসে একটি করে প্রোটন সংযুক্ত হতে থাকে। প্রোটন ইলেকট্রনের ডিস্টেন্স কমতে থাকে, সঙ্গত কারণেই আকর্ষণ বাড়তে থাকে। আর যদি প্রোটন ইলেকট্রনের আকর্ষণটা বৃদ্ধি পেতে থাকে, সেই ইলেকট্রনকে সরিয়ে দিতে, অসীম দূরে নিতে শক্তি লাগবে বেশি। সুতরাং এই ক্ষেত্রে প্রয়োগকৃত শক্তি লাগবে বেশি, তাই আয়নীকরণ শক্তির মানও হবে বেশি। এইটাকে আমরা আরেকটা থিওরির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, সমানুপাতিক Q1 Q2। আধান, প্রোটনের আধান, ইলেকট্রনের আধান। লক্ষ্য করো সোডিয়ামের ক্ষেত্রে আকর্ষণ ফোর্স, সোডিয়ামের প্রোটন আছে 11টা, ইলেকট্রন 11টা। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে 1:1 আসে আকর্ষণ ফোর্সের মান। যদি আমরা এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলি, ম্যাগনেসিয়ামের লক্ষ্য করো প্রোটন 12টা, ইলেকট্রন 12টা। এই ক্ষেত্রে আকর্ষণ ফোর্সের মান হয় 144। অর্থাৎ একটা পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যেতে থাকি তাদের আধান সংখ্যার যে গুণফল, প্রোটন ইলেকট্রন আধানের যে আকর্ষণ ফোর্স, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তাহলে যদি আকর্ষণ ফোর্স বৃদ্ধি পেতে থাকে, সেই ইলেকট্রনকে তাড়াতে শক্তি লাগবে বেশি, তাই আয়নীকরণ শক্তির মানও হবে বেশি। 3 নম্বর লক্ষ্য করো, অরবিটালের স্থিতিশীলতার কারণে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ঘটতে পারে। আমরা নর্মালি জানি একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আয়নীকরণ শক্তির সিকোয়েন্স, অর্থাৎ পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। লক্ষ্য করো বেরিলিয়ামে 2s2 স্থিতিশীল অরবিটাল, বোরনের অরবিটাল স্থিতিশীল না। পিতে যদি 3টা ইলেকট্রন থাকতো স্থিতিশীল অরবিটাল হতো, 6টা যদি ইলেকট্রন থাকতো স্থিতিশীল হতো। পি অরবিটাল স্থিতিশীল না, অন্যদিকে এস অরবিটাল স্থিতিশীল। সুতরাং আমরা এটাই বলছি
অরবিটাল যদি স্থিতিশীল হয়, কিভাবে স্থিতিশীল হয়? একটা অরবিটালে যদি অর্ধপূরণ থাকে বা পূর্ণ সংখ্যক ইলেকট্রন থাকে, সেই অরবিটালটা হয় স্থিতিশীল। সেই ক্ষেত্রে পি অরবিটাল স্থিতিশীল নয়, পক্ষান্তরে 2s অরবিটাল স্থিতিশীল। সুতরাং এক্ষেত্রে 2s এর ইলেকট্রনকে তাড়াতে, স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রনকে সরাতে শক্তি লাগবে বেশি। তাই আয়নীকরণ শক্তির মান বেরিলিয়ামের বেশি, বোরনের কম। বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান 900 কিলোজুল পার মোল, 900 কিলোজুল পার মোল। পক্ষান্তরে বোরনের আয়নীকরণ শক্তির মান 800 কিলোজুল পার মোল। একইভাবে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এই ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রনীয় কাঠামোতে পি অরবিটাল অর্ধপূর্ণ অর্থাৎ স্থিতিশীল, এবং নাইট্রোজেনের ইলেকট্রনীয় কাঠামো তার যে স্থিতিশীলতা অনেকাংশেই নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা দেখায়। অক্সিজেনের ক্ষেত্রে লক্ষ্য করো ইলেকট্রনীয় কাঠামোতে পি অরবিটালে ইলেকট্রনগুলো স্থিতিশীল অবস্থায় নেই। 4টা ইলেকট্রন আছে, 3টা অরবিটালে 4টা ইলেকট্রন। এটা কখনো স্থিতিশীল অরবিটাল হতে পারে না সঙ্গত কারণেই। যদিও পর্যায়ের প্রথমে নাইট্রোজেন, অক্সিজেন পরে, স্থিতিশীল অরবিটালের কারণে এই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান হয় 1410 কিলোজুল পার মোল। পক্ষান্তরে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান হয় 1310 কিলোজুল পার মোল। অর্থাৎ স্থিতিশীল অরবিটালের কারণে আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটতে পারে। চতুর্থ নম্বর ছিল আমাদের, লক্ষ্য করো, প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা বুঝতেই পারছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন প্রথম স্তরে থাকে, লিথিয়ামের ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরে থাকে, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন থাকছে তৃতীয় শক্তি স্তরে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি বৃদ্ধি পেতে থাকে, নিউক্লিয়াস থেকে দূরের শক্তি স্তরের ইলেকট্রনের সাথে আকর্ষণ কমতে থাকে, কারণ ডিস্টেন্স বাড়তে থাকে। অর্থাৎ আমি বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান হ্রাস পেতে থাকে। কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এখানে 1 লাস্টের শক্তি স্তরে, এখানে 2, এখানে 3। সুতরাং সোডিয়ামের ইলেকট্রন আমি যদি সরাতে চাই 3 নম্বর স্তরের ইলেকট্রন সরাতে হবে। লিথিয়ামের ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন সরাতে হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম স্তরের ইলেকট্রন সরাতে হবে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি, তাই সোডিয়ামের আয়নীকরণ শক্তি এখানে কম। লিথিয়ামের ক্ষেত্রে একটু বেশি, হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে আছে, এই ইলেকট্রনকে তাড়াতে শক্তি লাগবে বেশি, তাই আয়নীকরণ শক্তির মানও বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব আচ্ছাদন প্রভাব। আচ্ছাদন প্রভাব, আচ্ছাদন প্রভাব। দেখো আমরা বলছি একটা পরমাণুর ক্ষেত্রে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর। প্রত্যেকটি স্তরে, অভ্যন্তরীণ প্রত্যেকটি স্তরে ইলেকট্রন দ্বারা শক্তি স্তরগুলো পূর্ণ থাকে। লাস্টের শক্তি স্তরে আমরা আয়নীকরণ শক্তির বিষয়ে বলি, যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো না হয় সেই ক্ষেত্রে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন দ্বারা শক্তি স্তরটা স্থিতিশীল থাকে না, অর্থাৎ এখানে ইলেকট্রন কম থাকে। আচ্ছাদন প্রভাব হলো, লক্ষ্য করো, নিউক্লিয়াসের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে যদি আমি দেখি 8টা ইলেকট্রন, পঞ্চম শক্তি স্তরে সাপোজ ইলেকট্রন 1টা আছে। এই ক্ষেত্রে লক্ষ্য করো নিউক্লিয়াসের কাছের শক্তি স্তরে যে 2টো ইলেকট্রন, এই ইলেকট্রন দুটো নিউক্লিয়াসের খুব নিকটে আছে। অর্থাৎ এই 2টি ইলেকট্রনের নিউক্লিয়াসের কাছে থাকার কারণে 2টি ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি। পক্ষান্তরে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াস থেকে তুলনামূলক কম দূরে আছে, বেশি দূরে আছে প্রথম স্তরের তুলনায়। প্রথম স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ, দ্বিতীয় স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ সেই তুলনায় কম।
দ্বিতীয় শক্তি স্তরের সাথে যে আকর্ষণ নিউক্লিয়াসের, তৃতীয় শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ আরও কম, কারণ দূরত্ব বেড়ে যাচ্ছে। চতুর্থ স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব যেহেতু সবচেয়ে বেশি, চতুর্থ স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ একেবারেই কম। তাহলে আমি বলতে পারি চতুর্থ স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ কম, এর একমাত্র কারণ অভ্যন্তরীণ স্তরের ইলেকট্রনগুলো কখনো চায় না নিউক্লিয়াসের সাথে বাইরের স্তরের ইলেকট্রনের আকর্ষণটা বেশি হোক, শক্তিশালী হোক, সদৃঢ় হোক, এটা চায় না। অর্থাৎ আমি বলছি অভ্যন্তরীণ স্তরের ইলেকট্রনগুলোর কারণে বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণের উপর যে বিরূপ প্রভাব, এইটাকে বলছি আচ্ছাদন প্রভাব। আবার বলছি অভ্যন্তরীণ স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে থাকার কারণে বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা থাকে খারাপ, মানে বিরূপ প্রভাব থাকে। বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণের প্রতি একটা খারাপ প্রভাব বা বিরূপ প্রভাব, এটাকে বলছি আচ্ছাদন প্রভাব। অভ্যন্তরীণ শক্তি যত বেশি হয় আচ্ছাদন প্রভাব তত বেশি হয়। অর্থাৎ আমি বলছি চতুর্থ স্তর, এখানে অভ্যন্তরীণ শক্তি তিনটা আছে, এই ক্ষেত্রে আচ্ছাদন প্রভাব বেশি। এই ক্ষেত্রে চতুর্থ স্তর ইলেকট্রন তারাতে যে পরিমাণ শক্তি লাগে, যদি আমি আরেকটা শক্তি স্তরে উল্লেখ করতাম তাহলে পঞ্চম স্তরের ইলেকট্রন তারাতে শক্তি লাগতো আরো কম। তার বিষয়টা হচ্ছে কি, চতুর্থ স্তরের ইলেকট্রন ছিল মনে করো 8টা ইলেকট্রন ছিল, বেশ অনেক ইলেকট্রন ছিল। অর্থাৎ আমি বলছি দ্বিতীয় স্তরের ইলেকট্রন তারাতে যতটুকু শক্তি লাগে, এই ক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ স্তরের ইলেকট্রন তারাতে শক্তি লাগে কম। অর্থাৎ অভ্যন্তরীণ স্তর যত বেশি হয় আচ্ছাদন প্রভাব তত বেশি হয়। আচ্ছাদন প্রভাব যত বেশি হয় আয়নীকরণ শক্তির মান তত কম হয়। কারণ তুমি যদি দুটি স্তর চিন্তা করো, শুধু এই স্তরগুলো নেই, 1, 2, 3 শেষের স্তর কোনোটাই নেই, শুধু দুইটা শক্তি স্তর আছে, তখন আচ্ছাদন প্রভাব ছিল কম, দুটো ইলেকট্রন ছিল। সেই ক্ষেত্রে ইলেকট্রন তারাতে যতটুকু শক্তি লাগতো, 3 নম্বর স্তর যদি তুমি কল্পনা করো, 3 নম্বর স্তর যখন হচ্ছে তখন অভ্যন্তরীণ স্তর হচ্ছে 2টা, তার মানে আচ্ছাদন প্রভাব বেশি। 3 নম্বর স্তরের ইলেকট্রন তারাতে শক্তি লাগছে সেই তুলনায় কম। এই জন্য আমরা বলছি যে অভ্যন্তরীণ স্তর যত বেশি হয় আচ্ছাদন প্রভাব তত বেশি হবে। আচ্ছাদন প্রভাব যত বেশি হবে আয়নীকরণ শক্তির মান তত কম হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। আয়নীকরণ শক্তি আমরা বুঝতে পারলাম শক্তি আরোপ করে ইলেকট্রনকে অনেক দূরে সরানোর প্রয়োজনীয় শক্তি। যেহেতু এই ক্ষেত্রে বাইরে থেকে শক্তির শোষণ ঘটাতে হয়, বাইরে থেকে শক্তির প্রয়োগ ঘটাতে হয়, সুতরাং আয়নীকরণ শক্তি একটা প্রসেস, এটা অবশ্যই তাড়াতাড়ি প্রসেস। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটু কথা বলে নেই, আমরা যে বিভিন্ন মৌলের কথা বলি, যেমন আমরা পটাশিয়ামের কথা বলি, পটাশিয়ামের একটা ইলেকট্রন তারাতে পটাশিয়াম প্লাস আয়নে কনভার্ট করতে লক্ষ্য করো শক্তি লাগছে 419 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, এই পরিমাণ শক্তি লাগছে। নিরপেক্ষ পরমাণু পটাশিয়ামের শক্তি বাড়ির শক্তি স্তর থেকে 1 মোল ইলেকট্রন অর্থাৎ একটি ইলেকট্রন অসীম দূরে সরিয়ে দিতে যতটুকু শক্তি লাগছে এটা আয়নীকরণ শক্তি। অসীম দূরত্ব হলো যে দূর ইলেকট্রনকে নিলে ওই পরমাণুর নিউক্লিয়াসের সাথে ওই ইলেকট্রনের আকর্ষণ থাকবে না, এটি হলো অসীম দূরত্ব। তো এই ক্ষেত্রে আমরা যদি পটাশিয়াম আয়ন থেকে 1 মোল ইলেকট্রন সরাতে চাই, তখন এটা পটাশিয়াম প্লাস 2 আয়নে কনভার্ট হয়, তখন শক্তির মান দরকার পড়ে 3070 কিলোজুল পার মোল। অর্থাৎ আমি বলছি মোলের প্রথম আয়নীকরণ শক্তির মান কম হয়, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অত্যধিক পরিমাণে বেড়ে গেছে। মজার বিষয় হলো আমরা কখনো পটাশিয়ামের প্লাস 2 আয়ন কখনো দেখি না, সোডিয়াম প্লাস 2 আয়ন কখনো দেখি না। কেন দেখি না? পটাশিয়াম প্লাস 2 আয়নের যে কাঠামো, এটা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো, এটা আর্গনের কাঠামো। আর্গনের অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, সেই অবস্থায় স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রনকে সরাতে এত শক্তির প্রয়োজন পড়ে, এত বিপুল পরিমাণ শক্তির উদ্গীরণ রাসায়নিক গবেষণাগারে কখনো সম্ভব হয় না, তাই পটাশিয়াম প্লাস 2 আয়ন কখনো হয় না। লক্ষ্য করো অধিক সংখ্যক প্রোটন আছে এখানে 19টা, ইলেকট্রন 18টা। অধিক সংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনের সাথে একটা শক্তিশালী বন্ধনে
আবদ্ধ থাকে, ওই ইলেকট্রনকে রিলিজ করা, অনেক দূরে সরিয়ে দেওয়া, প্রচুর শক্তির উদ্গীরণ করতে হয়। এত শক্তির উদ্গীরণ রাসায়নিক গবেষণাগারে সম্ভব হয় না, সঙ্গত কারণেই পটাশিয়াম প্লাস 2 আয়ন গঠন হয় না, একইভাবে সোডিয়াম প্লাস 2 আয়ন কখনো হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সার্বিক সফলতা কামনা করছি, তোমাদের শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।